আগের দিনের যে ভিডিওটা অর্থাৎ উলম্বের সূত্র সংক্রান্ত যে ভিডিওটা রয়েছে, প্রথমে সেই ভিডিওতে একটু কারেকশন করার প্রয়োজন ছিল, আমি কোনো মতেই করে উঠতে পারিনি। সেই সঙ্গে আগে ক্লিয়ার করে দিই, যেটা উলম্বের সূত্র প্রয়োগের শর্ত আলোচনা করেছিলাম, সেখানে আমি দুটো পয়েন্ট করেছিলাম। একটা হচ্ছে বিন্দু আধান, আর বলেছিলাম তাদের আভ্যন্তরীণ দূরত্ব 10⁻⁻50 মিটারের কম হতে হবে, লেস দ্যান 10⁻⁻20। আর একটা জিনিস আমার অ্যাড করতে হতো, যদি আমি সেই ভিডিও শেষ থেকে একটা বলেছি যে এক্ষেত্রে এটা কিন্তু স্থির আধান অবশ্যই। এই জায়গাটা ওই ভিডিওতে আমার ছিল না, অর্থাৎ যারা তোমরা দেখেছো সেই জায়গাটাকে একটু অ্যাড করে দেবে এটাকে। আজকে নতুন প্রশ্নে চলে আসে, যেটা হচ্ছে আমার তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব সংক্রান্ত কিছু আলোচনা। তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভব সংক্রান্ত আলোচনাতে যেতে গেলে আমাকে অবশ্য কিন্তু সেই আগের দিনের পড়াটা অর্থাৎ কুলম্বের সূত্রের অংশটুকুকে মনে রাখতে হবে। কুলম্বের সূত্রে আমরা কি দেখেছি যে দুটো বিন্দু আধান পরস্পর থেকে একটা নির্দিষ্ট দূরত্ব থেকে একে অন্যকে একটা নির্দিষ্ট বল দ্বারা আকর্ষণ বা বিকর্ষণ করে, মানে প্রভাবিত করে থাকে। দেখলাম ভিডিওটা সুইচটা অন করা হয়েছে কিনা, প্রভাবিত করে থাকে। তাহলে প্রভাবটা কতদূর পর্যন্ত আসে? এক্ষেত্রে যদি এখানে একটা বিন্দু আধান বলি Q1, মানে এখানে একটা বিন্দু আধান বলি Q2, মানে মধ্যবর্তী দূরত্বটা যদি বলি R, তাহলে যে বলের পরিমাণটা আমরা দেখেছিলাম সেই বলের পরিমাণটা হচ্ছে এরকম, এর সমান এটা ধ্রুবক গুণিত Q1 ক্যাপিটাল Q বলি, এটা Q1 Q2 বাই R স্কয়ার। এই সমীকরণটা থেকে একটা জিনিস কিন্তু স্পষ্ট যে R এর মানটা যদি অসীম হয়ে যায়, আর এর মানটা যদি প্রচুর বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু এই বলের মানটা কমে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু কোনো প্রভাব থাকবে না। আর যখন অসীম হয়ে যাবে তখন কিন্তু শূন্য অধিকতম প্রভাব থাকবে। মানে একটা বিন্দু আধান তার চারিদিকে অসীম দূরত্ব পর্যন্ত কখনো তার প্রভাব বিস্তার করতে পারে না। একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পর কিন্তু তার প্রভাবটা থাকে না। তার একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্তই তার প্রভাবটাকে সে সীমাবদ্ধ রাখে। এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে মনে রাখতে হবে। এই অঞ্চলটার নাম হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এরকম মনে করা যাক, কোন একটা দিন আমাদের স্কুলে একটা ম্যাজিশিয়ান এসেছে ম্যাজিক দেখাতে। সে মাঠের মাঝে ম্যাজিক দেখাচ্ছে। তাহলে তার ম্যাজিকটা দেখে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্তই ছেলেরা কিন্তু আকৃষ্ট হবে, দেখে আসছে ম্যাজিকটা। যে রেঞ্জ পর্যন্ত সে তার প্রভাবটা বিস্তার করতে পারে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এবার এই তড়িৎ ক্ষেত্রটা ডেফিনেটলি প্রতিটা বিন্দুতে তার প্রভাব একই রকম রাখতে পারবে না। মানে যদি এখানে একটা তড়িৎ আধান থাকে, তার থেকে এই জায়গায় অবস্থিত অপর কোনো দ্বিতীয় তড়িৎ আধান যে বল দ্বারা আকৃষ্ট হবে, এখানে যদি থাকে, এই জায়গার বদলে যদি এখানে থাকে, সেই পরিমাণ বল দ্বারা আকৃষ্ট হবে না দ্বিতীয় আধানটা। কারণটা কি? এই বিন্দুটা এর থেকে কাছে রয়েছে, এই বিন্দুটা এর থেকে দূরে রয়েছে। কোন বিন্দুতে থাকাকালীন সে কতটা বল ভোগ করছে, সে কতটা শক্তি ধরছে, সেটা যদি না জানি আমরা, তাহলে তড়িৎ ক্ষেত্র সম্পর্কে আমরা সঠিক ধারণাটা নিতে পারি না। মানে তড়িৎ ক্ষেত্রের স্ট্রেংথটা কতটা, কোন জায়গায় তড়িৎ ক্ষেত্রের স্ট্রেংথ কেমন, সেটা জানানোর জন্য আমরা দুটো রাশিকে ব্যবহার করে থাকি। সেই দুটো রাশি হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র বিভব। আজকে আমরা তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ও বিভব সম্পর্কে জানব। প্রথমেই
চ্যাপ্টারের হেডিংটা না দিয়ে এটাকে শেষে দিলাম, কারণটা কি, এটা অ্যাকচুয়ালি কুলম্বের সূত্রের পরবর্তী স্টেপ। কুলম্বের সূত্রটুকু না জেনে থাকে কখনোই তুমি এই জায়গাটা সম্পর্কে কিন্তু ডিটেল আইডিয়াটা পাবে না। কি প্রাবল্য? প্রাবল্য অ্যাকচুয়ালি বল সম্পর্কিত ক্লাস, মানে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে এটা ক্ষেত্র তৈরি করেছে যে আধান, সেই আধান, মানে এটা এই কিউ আধানের তড়িৎ ক্ষেত্র কোনো বিন্দুতে থাকাকালীন একটা আধান সবসময় সি কিউ ওয়ান কিউ কিউ টু বাই আর স্কয়ার বল অনুভব করছে। এখন এই যে দ্বিতীয় আধানটা এলো, দ্বিতীয় আধানটা কতটা বল অনুভব করবে সেই সম্পর্কিত তোমাকে একটা আইডিয়া দেবে হচ্ছে প্রাবল্য ইন্টেন্সিটি। সে কতটা শক্তি অনুভব করবে, সে কতটা শক্তিকে নিয়ে বসে থাকবে, অবশ্যই সেই বিষয় নিয়ে বসে থাকবে, সেটা আইডিয়া দেখে হচ্ছে আমার একক। প্রথমে আমরা প্রাবল্য সম্পর্কে জানবো, তারপরেই জানবো আমরা হচ্ছে বিভব সম্পর্কে। এখানে একটা কথা বলে দিতে হবে যে প্রাবল্যের মানটা, অর্থাৎ একটা বল সম্পর্কিত রাশি, এই যে বলের মানটা, আধানের মান, দ্বিতীয় আধানের মানটা বাড়লে বেড়ে যাবে, কমলে কমে যাবে। কিরকম? মানে করি এখানে একটা বড় কি মানে আধান রয়েছে, এর থেকে আমরা চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়ে গেছে, আমরা বহু মতন জায়গায় তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়ে গেছে। এইরকম জায়গাতে আমরা একটা দ্বিতীয় আধানটাকে দিচ্ছি। এই দ্বিতীয় আধান কতটা বল অনুভব করছে সেটা নির্ভর করছে কিন্তু দ্বিতীয় আধানের পরিমাণের উপর। এটা বাড়লে এর প্রভাব এর উপরে কত, সে প্রভাবটা বেড়ে বেড়ে যাবে, তাহলে আমি জেনারেলাইজ করতে পারবো না। যে কারণে কি করছে, একটা আমি হয়তো এক্সপেরিমেন্টটা করলাম 1 কুলম দিয়ে, তুমি করলে 10 কুলম দিয়ে, অন্য কেউ করলো 5 কুলম দিয়ে, 7 কুলম দিয়ে, তাহলে প্রাবল্যের মান যখন যা খুশি বলে দেওয়া হবে। যে কারণে একটা জেনারেল প্রসেস টাইপ করা রয়েছে। কি করা রয়েছে না, তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একটি একক আধান রাখা হবে, সেই একক আধান কতটা বল অনুভব করছে সেটা হয়ে যাবে সেই তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য বা ইন্টেন্সিটি। এবারে একক আধানের মানে প্রযুক্ত বলের মানটা যদি জানা থাকে, তাহলে যে কোনো একটা আরবিটারি ভ্যালু আধান কতটা বল অনুভব করবে কিন্তু এটা বলে দেওয়া যাবে। এখানে একটা ব্যাপার বলে দেখা উচিত যে এই আধানটা পরিমাণটা, যেটা আমি বললাম যে প্রাবল্য বলার জন্য এটাকে কিন্তু একক নিতে হবে, একক আধান। একক আধানে প্রকৃতিটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। যদিও ধনাত্মক ঋণাত্মক যাই হোক না কেন, একক ধনাত্মক আধান মানে +1 কুলম অথবা +1 ইএসইউ, -1 কুলম অথবা -1 ইএসইউ। এখন আমি যাই রাখি না কেন, বলের মানটা এক হবে, দিকটা চেঞ্জ করে যাবে, প্রাবল্য দিক চেঞ্জ করে যেতে পারে। তাই জন্য আমরা একবারে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি কিনা প্রাবল্য মানে কোনো বিন্দুতে তোমাকে ধনাত্মক এবং একক আধান, একক ধনাত্মক আধান দেখে তোমাকে দেখতে হবে সেই আধানটা কি পরিমাণে বল অনুভব করছে, সেটা হচ্ছে প্রাবল্যের মান। কোন দিকে বল অনুভব করছে সেটা হচ্ছে প্রাবল্যের দিক। এখন মজার বিষয় হচ্ছে, এই আমি বললাম 1 কুলম বা 1 ইএসইউ, এটা প্লাস হোক বা মাইনাস হোক, এই আধান কতটা বল অনুভব করছে সেটা হচ্ছে আমার প্রাবল্যের মান। কোন দিকে বল অনুভব করছে সেটা হচ্ছে প্রাবল্যের দিক। কিন্তু মার্কেটে কোনো মতেই 1 কুলম আধান বা 1 ইএসইউ আধান অ্যাভেলেবেল নয়, কারণ এটা মনে আছে আধানের খণ্ডীকরণ বা কোয়ান্টাইজেশন অফ চার্জ। এক্ষেত্রে এটা হচ্ছে আমার 1.6 × 10⁻⁹ কুলম। যদি কোথাও আমাকে 1 কুলম আধান জেনারেট করতে হয়, তাহলে কিউ সমান 1 হবে, তাই এটা সমান n × এটা, তাহলে n এর মানটা কি হয়ে যাবে, ভগ্নাংশ হয়ে যাবে। মানে কতগুলো ইলেকট্রন আমাকে দেওয়া বা নেওয়া করতে হবে সেটা সংখ্যাটা হচ্ছে ভগ্নাংশ। যদি ইলেকট্রনকে ভগ্নাংশে দেওয়া নেওয়া করবো মানেটা কি, হাফ সংখ্যক ইলেকট্রন দেবো বা 1/3 সংখ্যক। একটা উদাহরণ দিয়ে বলছি, এটা সম্ভব না, কারণ ইলেকট্রনকে ভাঙা যায় না, করা যায় না, ইলেকট্রন অবিভাজ্য। তার মানে প্রকৃতিতে কোনো মতেই 1 কুলম বা 1 ইএসইউ আধান পাওয়া যাবে না, তৈরি করা যাবে না।
তাহলে পুরো প্রাবল্যের ব্যাপারটা মানে জেনারেট হবে কিভাবে? সেক্ষেত্রে এটা একটা আমার ওয়ে আউট হচ্ছে। কিরকম? আমার ইচ্ছাটা কি না প্রাবল্যের মান বের করবো আর হচ্ছে দিক বের করবো। উচিত ছিল মান বের করার জন্য আমার 1 কুলম্ব দেওয়ার, আমি 1 কুলম্ব পাচ্ছি না, তাহলে আমি কি করে দিই? কিউ কুলম্ব দিয়ে দিই। এখানে কিউ কুলম্ব লিখে দিলাম। দেখলাম কিউ কুলম্বের জন্য কতটা বড় নোট করছে। এরপর কি হলো? 1 কুলম্ব। এইটা হয়ে যায় আমার প্রাবল্যটাকে ই দ্বারা প্রকাশ করা। তবে না, এখানে একটা ব্যাপার রয়েছে যে এই যে আমি 1 কুলম্ব না পেয়ে কিউ কুলম্ব রাখছি, এই কিউ কুলম্বের মানটা কিন্তু এর তুলনায় খুব বেশি বড় হয়ে যাওয়া চলবে না। মানে মোটামুটি আমি 1 কুলম্ব পাচ্ছি না, ঠিক আছে, আমি 1 কুলম্বের বদলে আমি যেন 1000 কুলম্ব, লক্ষ কুলম্ব যেন এখানে রেখে দিই। তাহলে হবে কি, যে আধানটা এই তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি করেছে সেই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য মাপতে যে এই আধানের উপর আমি চাপিয়ে দেবো অন্য আধানের প্রভাব, পুরো তড়িৎ ক্ষেত্রটা ডিস্টার্ব হয়ে যাবে। যে কারণে মাপতে যাচ্ছি, নারীপাল্লাই ওজন মাপতে যে নারীপালটাই ভেঙে ফেলবে, এরকম ব্যাপার আর কি। নারীপালে কোনো বস্তু ওজন মাপতে যে এমন ভারী বস্তু চাপিয়ে ফেললাম যে নারীপালটাই ভেঙে গেল। এখানে এটা একটা উঁচু ক্লাসে গিয়ে তোমরা জানবে যে এই যে প্রাবল্যের মানটা অ্যাকচুয়ালি বলার সময় আমাকে একটা এখানে লিমিট নিয়ে দেখাতে হয়। খুব কম, খুব কম মানে একেবারেই কম, 0। এটা কোথায়? এটা তোমাদের ক্লাস 9 এ নাই, এটা আমাদের ক্লাসে দিয়েছিল, আমি জাস্ট বলে দিলাম আর কিছু না। এটা ওটাকে লিমিট মানে সীমাস্থ মান নিতে হবে, খুব ছোট খুব ছোট খুব ছোট নিতে হবে। এই জায়গা থেকে আমরা তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞা দিই, তড়িৎ ক্ষেত্রের মান বলে দিই, ক্ষেত্র প্রাবল্যের মান বলে দিই, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মাত্রা দিই। প্রথমে চলে আসি তার একক। এসআই পদ্ধতি একক মানে এসআই পদ্ধতি একক বাই কিউ এসআই পদ্ধতি একক। এখানে এসআই পদ্ধতি কি? নিউটন প্রতি কুলম্ব। এর যদি সিজিএস পদ্ধতি যদি বের করতে চাই তাহলে এটা কত হবে? মানে একই ব্যাপার, এটা হচ্ছে টাইম প্রতি এসি। যদি এর মাত্রা বের করতে চাই তাহলে কি হবে? এর মাত্রা বাই ছোট হাতের কিউ, এখানে মাত্রা, এর মাত্রা মানে এর মাত্রা হচ্ছে কি n এর টু দি পাওয়ার -2, এর মাত্রা মানে হচ্ছে i3। এই জায়গাগুলো কিন্তু এখানে ডিটেইলে আলোচনা করার মতো সময় নেই, এটা কিন্তু এই মাত্রা চ্যাপ্টার কি হয়ে যাবে। তাহলে হবে আমার m l d টু দি পাওয়ার -3 i টু দি পাওয়ার -1। এইখানেতে ক্ষেত্রফলের একটা সংজ্ঞা পড়ে, ক্ষেত্রফলের সংজ্ঞাটা এইভাবে বলা যেতে পারে এই জায়গা থেকে যে যদি আমরা এখান থেকে ব্যাখ্যাটা আমি এইভাবে, যদি আমার কিউ সমান একক হয় তাহলে ই সমান এটা পড়াতেই যেটা বলছিলাম যে একক ধনাত্মক আধানের উপর কোন তড়িৎ ক্ষেত্রে যে পরিমাণ বল প্রয়োগ করে, বল প্রয়োগ করে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে প্রাবল্য, এবং যেদিকে বলটা প্রয়োগ করছে সেটা হচ্ছে সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের বা ক্ষেত্র প্রাবল্য, সেটা হচ্ছে দিক। মাঝে মধ্যে যদি প্রশ্ন কঠিন করা হয় তখন কোন একটা বিন্দু আধানের জন্য কোন বিন্দুতে কিন্তু প্রাবল্যের মানটা বের করতে বললেও বলতে পারে। এই জায়গা থেকে বলে দেওয়া যেতে পারে বা সংজ্ঞা থেকে বলে দিতে পারে, দুটো পদ্ধতি করে দেয় একটা বিন্দু আধানের জন্য। তো এই পর্যন্ত দেখার যদি কোনো অসুবিধা হয় ভিডিওটাকে পজ করে তোমরা এই জায়গাটা লিখে নিতে পারো। এটা রাখলাম, ওই জায়গা থেকে আমি জিনিসটাকে করে দেবো। প্রথম কথা আমি কিউ আধান এখানে রাখবো, এখান থেকে দূরত্বটা মনে করি আর দূরত্ব কিউ আধানের জন্য এখানে কত বল আছে দেখব। সেই বলটা আমার কত হবে? কিউ কিউ বাই 4 পাই এপসাইলন r স্কয়ার, এটা আপনার হচ্ছে
কুলম্বের সূত্র থেকে আমরা জানি কি E সমান হচ্ছে F/Q, এটাকে কিউ দিয়ে ভাগ করি, তাহলে কত হচ্ছে Q/4πε r²। এই জায়গাটা একটু দেখে রাখবে জাস্ট, তবে ক্লাস 9 লেভেলে এটার উপর কোনো প্রশ্ন আসবে না, একবারে রাউন্ড আপ কোনো প্রশ্ন আসবে না ক্লাস 9 লেভেলে। যেগুলো আছে এটা ক্লাসে এসে থাকে না, এটাকে ক্লাসে থাকতে হবে। তড়িৎ ক্ষেত্রের উপর আর কোনো সেরকম আলোচনা ক্লাস 9 লেভেলে প্রয়োজন নেই। এরপর চলে আসবো আমরা বিভব। বিভবটা যেটা বলেছি না আগে, এটা হচ্ছে শক্তি সম্পর্কিত একটা রাশি। এখানে তড়িৎ ক্ষেত্রের একেবারে বাইরে একটা বিন্দু করা হয়, তো এটা এই বিন্দু, এই আধানটার জন্য তড়িৎ ক্ষেত্রটা আমার সৃষ্টি হয়েছে। তড়িৎ ক্ষেত্রের একেবারে বাইরের বিন্দু বলতে এই বিন্দু কথা বলছে। এই বিন্দু থাকাকালীন কোনো একটা দ্বিতীয় আধান এই আধানের জন্য কোনরূপ কোনো বল প্রয়োগ কিন্তু করবে না, কারণ সে তড়িৎ ক্ষেত্রের পুরোপুরি একেবারে বাইরে চলে গেছে। এই জায়গায় এই দুজনকার মধ্যে কোনো ইন্টারাকশন নেই, তার মানে কি এর স্থিতিশক্তি হচ্ছে কোনো স্থিতিশক্তি না। যে মুহূর্তে আমি একে তড়িৎ ক্ষেত্রের ভেতরে আনবো তখন আমি কিন্তু কিছু কাজ করতে হবে। এখন কাজটা ধনাত্মক কার্য করতে হবে না ঋণাত্মক কার্য করতে হবে, সেটা ডিপেন্ড করছে এই আধানটা ওই যে দ্বিতীয় আধান আধানটা তাকে নিয়ে আসার সময় ওকে নিয়ে আসতে সাহায্য করছে নাকি বাধা দিচ্ছে, আকর্ষণ করছে না বিকর্ষণ করে দিচ্ছে। যদি আকর্ষণ করে তাহলে ওকে আনার জন্য ঋণাত্মক কার্য করতে হবে। এই ঋণাত্মক কার্যের কনসেপ্ট কিন্তু কার্য ক্ষমতা শক্তিতে আলোচিত হবে, এই জায়গায় আলোচনা করার কিছু জায়গা নেই। তবে একটা জিনিস খেয়াল রাখতে পারো তোমরা, যদি বস্তুটাকে আনার সময় আমাকে কোনো কার্য না করতে হয়, যদি বস্তুটা নিজে নিজেই চলে আসে, যেমন আমি একটা বস্তুকে উপর থেকে নিচেতে নিয়ে এলাম, এখানে বিকর্ষীয় বলটা হচ্ছে আভ্যন্তরীণ বল, সিস্টেমের ইন্টারনাল একটা বল। ইন্টারনাল বলের দিকে যদি একটা কোনো বস্তু সরানো না হয়, আভ্যন্তরীণ বলের দিকে যদি সরানো হয়, আমাকে কোনো কার্য করতে হচ্ছে না, বস্তুটা কিছু হচ্ছে নিজে নিজেই কমে যাচ্ছে, নিজে নিজেই কাজটা করে নিচ্ছে। সেক্ষেত্রে ওই রকম বল কাজকে বলা হয় ঋণাত্মক বল। এবারে যদি আমি একটা বস্তুকে কোনো একটা নির্দিষ্ট উচ্চতা যদি তুলতে চাই, সেক্ষেত্রে কি হবে, আভ্যন্তরীণ বলের বিপরীতে আমাকে কাজ করতে হবে, সেক্ষেত্রে বস্তুটা আভ্যন্তরীণ স্থিতিশক্তি মাত্রা বেড়ে যাবে, ওই রকম কার্যকে বলা হয় ধনাত্মক কার্য। এক্ষেত্রে এটা যদি পজিটিভ আধান হয়, ওটাও যদি পজিটিভ আধান হয়, তখন কিন্তু ধনাত্মক কার্য করতে হবে। আর আসতে সময় আমাকে কিন্তু কিছু পরিমাণে শক্তি, আমার নিজস্ব শক্তি ব্যয় করতে হবে, সেই শক্তিটা ওর মধ্যে স্টোর হয়ে যাবে। যদি এটা এবং ওটা দুজনে যদি লাইফ চার্জ না হয়, বিপরীত জাতীয় আধান হয়, সেক্ষেত্রে আমাকে আনার সময় কোনো কার্য করতেই হবে না, বলা ভুল, ওটা হচ্ছে ঋণাত্মক কার্য করতে হবে। ওই ঋণাত্মক কার্যের জন্য আমার শক্তি আস্তে আস্তে বেড়ে যাবে, ওর শক্তি আস্তে কমে যাবে। যাচ্ছে না সে সমস্ত আলোচনা আছে। মোটা কথা, এখান থেকে অসীম দূরত্ব থেকে মানে প্রত্যেকটা বাইরে থেকে একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে, সেটা ধনাত্মক কার্য হতে পারে, ঋণাত্মক কার্য হতে পারে, ওই পরিমাণ কার্যটা হচ্ছে আমার বিভব রিলেটেড। এই আধানের পরিমাণটা আরবিটারি যে কোনো ভ্যালু নিয়ে নিলে আবার বিভবের মান কিন্তু ভ্যারি করে যেতে পারে। তাই একই ব্যাপার ওই প্রাবল্যের মতনই এটাকে নেওয়া হবে ধনাত্মক এবং একক আধান। সেটা গল্পটা কি দেখো, যে তড়িৎ ক্ষেত্রে একেবারে বাইরে, তড়িৎ ক্ষেত্রের একেবারে বাইরে মানে অসীম বিন্দু থেকে কোনো বিন্দু চেনে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে বসাতে যে পরিমাণ কার্য করতে হবে, সেইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের আমার বিভব। প্রাবল্যের ক্ষেত্রে আমরা যেমন দেখলাম যে 1 কুলম্ব বা 1 ইএসইউ আধান তো মাত্রাটা অ্যাভেলেবল নয়, তাই আমরা করি কি কিউ আধান নেই, কিউ কুলম্ব হতে পারে, কিউ ইএসইউ হতে পারে, কিউ আধানটাকে আমরা প্রথমে অসীম দূরত্ব থেকে ওই বিন্দুতে নিয়ে বসিয়ে দেখে নিই যে কতটা কার্য করতে হচ্ছে। কথা হবে প্রয়োজন ছিল হচ্ছে একক ধনাত্মক আধানের জন্য আমরা বললাম প্লাস কিউ আধান, তারপরে কি ওই কি নিয়ম করে দিই, এইটা হচ্ছে আমাদের কিন্তু বিভব। একই ব্যাপার, এই বিভবের সংজ্ঞা ওখান থেকে দেওয়া হবে। পুরো ব্যাপারটা অবশ্য আগে থেকে আসছে যে ভি সমান হচ্ছে W/Q। তাহলে যদি কিউ সমান একক হয়
এটা সিজিএস পদ্ধতিতে বলে 1 কুলম্ব হবে, আর এসআই পদ্ধতিতে 1 ইএসইউ হবে। সিজিএস পদ্ধতির ক্ষেত্রে এটা হচ্ছে, এসআই পদ্ধতির ক্ষেত্রে হচ্ছে হবে কুলম্ব, আর সিজিএস পদ্ধতির ক্ষেত্রে হবে 1 ইএসইউ। যে পরিমাণ কার্য করতে হবে সেই কার্যের পরিমাণটা কত? কারণ কিউ সমান 1 বসে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে এই যে ভিটা, ভি সমান হচ্ছে ডব্লিউ বাই 1 সমান হচ্ছে ডব্লিউ, এইটা হবে তার হচ্ছে বিভব। একক ঘনত্ব কারণে অসীম দূরত্ব থেকে কোনো বিন্দুতে এনে বসাতে যে পরিমাণ কার্য করতে হয় সেই কার্যটা হচ্ছে তার হচ্ছে বিভব। এবারে একক চলে আসি, সংজ্ঞা গেল একক। এরপরে একক হচ্ছে ভোল্ট। ভোল্টের সংজ্ঞাটা এইভাবে দেওয়া হয়, বা 1 ভোল্ট বলতে আমরা এইভাবে বোঝাই, সরি ভোল্ট বলতে এই ডব্লিউটাকে আমি একক করে দেবো। কিরকম? আমরা জানি ভি সমান হচ্ছে ডব্লিউ বাই কিউ। তাই যেহেতু আমি এসআই পদ্ধতিতে নিয়ে কাজ করছি, তাহলে এখানে কিউটা কিন্তু 1 কুলম্ব, মানে 1 কুলম্ব আমাকে অসীম দূরত্ব থেকে কোনো একটা বিন্দুতে এনে আমি পৌঁছাবো, এবং সেই বিন্দুতে বসাতে যে পরিমাণ কার্য করতে হচ্ছে সেই কার্যটা কিন্তু ভ্যারি করবে এর উপর। এর পরিমাণ বেশি হলে বেশি কার্য করতে হবে, এবং কম হলে কম কার্য করতে হবে। যদি আমাকে যে পরিমাণ কার্য করতে হবে তার মানটা যদি হয় 1 জুল, গল্পটা কিরকম? অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব আধানকে কোনো বিন্দুতে এনে বসাবো এবং কার্যের পরিমাণটা পার্টিকুলারলি 1 জুলই হবে। যে বিন্দুতে বসিয়ে আমি ওই 1 জুল কার্যটা পেলাম, সেই বিন্দুর বিভবটাকে আমি বলে দেবো 1 ভোল্ট। বিভবের একটা কিন্তু একটা খুব ভালো অ্যানালজি রয়েছে, সেটা পরে বলছি। বিভব জিনিসটাকে যদি বুঝতে হয় আসলে, সেটা কিন্তু একটা অন্য কনসেপ্ট থেকে বুঝতে হবে জিনিসটা। আপাতত এই জায়গাটাকে একটু বুঝে না, তারপরে সেটাকে আলোচনা করছি। সিজিএস পদ্ধতি হচ্ছে ইএসইউ অথবা স্ট্যাটিক। এক্ষেত্রে কিউটা কিন্তু 1 কুলম্ব নয়, এক্ষেত্রে কিউ সমান স্ট্যাটিক কুলম্ব, আর ডাব্লিউটা সমান হচ্ছে 1 আর্ক। সেক্ষেত্রে ভি সমান হচ্ছে 1 স্ট্যাট। সময়টা এরকম করা হয়, অসীম দূরত্ব থেকে ইএসইউ আধানকে যদি কোনো বিন্দুতে না বসাতে 1 আর্ক কার্য করতে হয়, সেটা তো ওই বিন্দু বিভবটাকে বলা হয় 1 স্ট্যাট। এরকম একটা ভালো সম্পর্ক রয়েছে। আর ভোল্ট সমান হচ্ছে 1/300। এই পর্যন্ত যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এটাকে আরেকবার ভিডিওটাকে ঘুরিয়ে দেখতে পারো তোমরা। আর যেটা আমি বলছিলাম যে বিভব জিনিসটা অ্যাকচুয়ালি শুধু ওই শক্তি রিলেটেড একটা সংজ্ঞা জাস্ট করে নেওয়া, পরীক্ষার জন্য করবে এরকম ব্যাপারটা কি না, সেটা না। বিভব জিনিসটা হচ্ছে একটা তরিতাহিত অবস্থা, যেটা বলে দেবে যে কোনো একটা বিন্দু থেকে অপর কোনো একটা বিন্দুতে, কোনো একটা বস্তু থেকে অপর কোনো বস্তুতে তরিতাহিত যাবে না যাবে। কিরকম মনে করা যায়? সাধারণ একটা বড় একটা বালতি রয়েছে, সরু গ্লাসে আমি 10 সেন্টিমিটার উঁচু পর্যন্ত, 10 সেন্টিমিটার হাইট পর্যন্ত জল ফেললাম, এখানে 5 সেন্টিমিটার। এখানে 5 সেন্টিমিটারে দেখবো যে অনেকটা জল ধরে গেছে, হয়তো 2 লিটার, 10 লিটার, 20 লিটার। এখানে হয়তো আমি দেখবো 2 লিটার জল আছে, এই 2-5 সেন্টিমিটার। এক্ষেত্রে দেখবো কিন্তু 10 সেন্টিমিটারেতেও সেটা দেখবো 1/2 লিটার। এখানে জল কি কম আছে, ওখানে জল বেশি আছে। তাহলে আপনি
বস্তু যদি আমরা নিচেতে একটা ছিদ্র করে পাইপ যদি কানেক্ট করে দিই, তাহলে ওই বস্তু থেকে এই বস্তু জল আসবে না, এই বস্তু থেকে ওই বস্তু জল আসবে। সাধারণ চিন্তা ভাবনা থেকে এটা মাথায় আসতে পারে, ওখানে যেহেতু 2 লিটার জল আছে, তাহলে তো 2 লিটার থেকে জলটা চলে আসবে না। কারণ হচ্ছে এখানে হাইটটা একটা বেশি আছে বলে এই চাপটা বেশি দেবে, বেরিয়ে চলে যাবে। বিভব ব্যাপারটা হচ্ছে এই জলের লেভেলের সাথে অ্যানালজি রাখে। কোন একটা বস্তুর আধার অনেক বেশি হতে পারে, আর বিভব যদি কম হয়, অপর কোন একটা বস্তু যার আধার কম, মানে ধাপটা কিন্তু বিভবটা বেশি যদি থাকে, সে কিন্তু অপর কোন বস্তুকে, ওই দ্বিতীয় বস্তুটাকে কিন্তু আধার দিতে পারে। কিরকম মনে করা যাক, এই একটা বস্তু, এই একটা বস্তু, এটা একটু মুছি। এই বস্তুতে মনে করা যাক 10 কুলো মাধ্যম রয়েছে, কিন্তু এতে রয়েছে 200 কোটা। এতে 10 ভোল্ট বিভব রয়েছে, এটা হয়তো 5 ভোল্ট হতেই পারে। জল বেশি থাকলেই যে তার ভোল্টেজটা বেড়ে যাবে তার কোনো মানে নেই, উচ্চতা যে বেড়ে যাবে, বস্তুটা হয়তো তলমাত্রিক, তল ক্ষেত্রফলটা প্রচুর বেশি, অনেকটা জায়গা জুড়ে আছে। এখন দুটো বস্তু যদি স্পর্শ করি, কোন বস্তু কোন বস্তুকে আগুন দেবে, দেখুন একটা এই বস্তুতে বের করতে পারেন বিভবটা বেশি। আচ্ছা, বিভবের একক মাত্রা এই প্রশ্ন পর্যন্তই থাকবে। আর তড়িৎ চালক বলের ব্যাপারটা আমি এখানে কি সেরে দিয়ে একবারে তড়িৎ চালক বলের